গত ৮ই এপ্রিল ভারত জানাইলো তারা বাংলাদেশকে আর ট্রান্সশিপমেন্টের সুবিধাটা দিবে না। ওদের এই সার্কুলারটাতে এই কথা খুব স্পষ্টভাবে লেখা আছে। ২০২০ সালের ২৯শে জুন বাংলাদেশ আর ভারতের মধ্যে চুক্তি হয়, ভারতের ভূখণ্ড ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ তৃতীয় কোনো একটা দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আর এই প্রক্রিয়াটা হবে ট্রান্সশিপমেন্ট, মানে আমি আমার মাল পাঠানোর জন্য ইন্ডিয়ার সমুদ্র বন্দর, বিমানবন্দর এইগুলা ব্যবহার করতে পারবো। খেয়াল করেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের এই ঘোষণাটা আসলো যখন গত ৭ থেকে ১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলতেছিল। এইটার ঠিক মাঝপথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বিবিসিকে বলতেছেন, ভারত দেখেছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পেরেছে এবং এটি ভারত রাজনৈতিকভাবে পছন্দ করছে না। বাংলাদেশের সাথে তোমরা বাণিজ্য করো না, অনেকটা এইরকম বার্তা দেওয়ার হয়তো তারা চেষ্টা করতেছে। আর ভারতের গদি মিডিয়াতে দেখেন এইরকম থাম্বনেইল দিয়ে ভিডিও ছাড়তেছে এখন, আর বলতেছে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছে কিনা, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবেন। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। ভারতের উপর নির্ভর করে খেয়ে পরে বেঁচে আছে, আবার সেই ভারতের উপর চোখ রাঙাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলতেছেন, তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি, নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না। আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে। একটু দাঁড়ান, কোন কারণে এটাকে অপরচুনিটি বা সুযোগ বলা হইতেছে বাংলাদেশের জন্য এই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলকে? এটা কি বাংলাদেশের জন্য ভালো হইল নাকি খারাপ হইল? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল কিভাবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, এই সব যাবতীয় ঘটনা ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ট্রান্সশিপমেন্ট জিনিসটা কি আশা করি সবাই এতক্ষণে বুঝে গেছেন। এইটার কিছু রকম ফের আছে, কিন্তু আমরা যে ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলতেছি, মনে করেন কোন একটা তৃতীয় দেশে আমি আমার পণ্য পাঠাবো, মনে করেন স্পেনে। এইখানে বাংলাদেশ থেকে আমি আমার পণ্যের চালান যে দ্বিতীয় দেশ অর্থাৎ ভারত, স্থলপথে মনে করেন ভারতের কলকাতা কিংবা দিল্লির যে বিমানবন্দর আছে ওইখানে নিয়ে গেলাম, এন্ড ওইখান থেকে বিমান দিয়ে আমার পণ্য আমি স্পেনে পাঠাই দিলাম। এই যে এখানে বিমানবন্দরের মধ্যে আমার হয়তো ট্রাক থেকে বিমানে মালগুলা উঠানো লাগছে, এই পুরো প্রক্রিয়াটাই হইতেছে এক ধরনের ট্রান্সশিপমেন্ট। গত 15 মাসে ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ 36টা দেশে প্রায় ৩৫,০০০ টন পরিমাণ পণ্য রপ্তানি করছে, যার বাজার মূল্য প্রায় ৫,৬৪০ কোটি টাকা বা ৪৬.২ কোটি ডলার। আচ্ছা, এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে না, বাংলাদেশেও তো অনেকগুলা এয়ারপোর্ট আছে, আমাদের দেশের ব্যবসায়ীরা চাইলে আমাদের দেশের এয়ারপোর্ট ব্যবহার করেই তো তাদের মালটা ইউরোপে পাঠাইতে পারে। এত কষ্ট করে তাইলে ওরা আবার এই মালটা দিল্লি কিংবা কলকাতার বিমানবন্দর পর্যন্ত কেন নিয়ে যায়? ইন্টারেস্টিংলি ভারতে ওদের এয়ারপোর্ট থেকে মাল পাঠাইলে খরচ বাংলাদেশের তুলনায় কম পড়তো এতদিন। আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন, এটা আশিক চৌধুরীও জিজ্ঞেস করছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করাচ্ছে। হাউ ইজ দ্যাট পসিবল? আই হ্যাভ নো আইডিয়া। সমস্যা নাই, পুরো আইডিয়াটা আমি আপনাদের বুঝাই দিতেছি। এইখানে রিফায়েতুল্লাহ মৃধা এবং রাশিদুল হাসানের একটা আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। ইমিডিয়েট সামনের যে আলোচনাটা, এটা এই আর্টিকেলের বেসিসেই করা হবে। ব্যবসায়ীরা ঢাকা থেকে মাল পাঠাইতে চায় না, ভারত থেকে মাল পাঠাইতে চায়। কারণ কি? নাম্বার 1, মনে করেন আপনি 1 কেজি গার্মেন্টস পণ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপে পাঠাবেন, আপনার খরচ হবে ৩৫৪ থেকে ৩৯০ টাকা। এটা আমি অফ পিক সিজনের কথা বলতেছি। যখন একদম পিক সিজন থাকবে, সবাই মাল পাঠাইতে যাবে, তখন এই খরচটা বাইরে প্রায় ৫৫০ টাকা পর্যন্ত হয়ে যায়। সেইখানে ভারতের বিমানবন্দর ব্যবহার করে পাঠাইলে এই খরচটা পড়ে প্রতি কেজিতে মাত্র ৩১৭ টাকা। খেয়াল করবেন, এইখানে কিন্তু বাংলাদেশ থেকে স্থলপথে আমি যে পণ্যটা ভারতে পাঠাইতেছি, এই খরচটা ইনক্লুড করার পরেও এটা প্রতি কেজিতে ৩১৭ টাকা থাকে, যেটা এখনো বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে পাঠাইলে আমার যে খরচ হইতো ওইটার তুলনায় কম। তাহলে চিন্তা করেন কতটা সস্তা ভারতের বিমানবন্দর ব্যবহার করা। 2 নাম্বার কারণ, বিমানবন্দরে যে কার্গো ভিলেজ থাকে, যেখানে মালপত্র আইনা জমা করে রাখতে হয়, ওইটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ৩০০ টন, কিন্তু অফ সিজনে ওদেরকে দিনে প্রায় ৮০০ টন হ্যান্ডেল করা লাগে, যেটা পিক সিজনে দিনে ১২০০ টন পর্যন্ত পৌঁছায়। এই কারণেই ঢাকার এই বিমানবন্দরে বছরের পর বছর এই গ্রাউন্ড হ্যান্ডেলিং এর মধ্যে মিসম্যানেজমেন্ট হয়, পুরো প্রসেসটা ইনএফিশিয়েন্ট থাকে। অন্যদিকে খরচও বেশি। গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য ঢাকার বিমানবন্দরে আপনার খরচ হবে প্রতি কেজিতে প্রায় ৩৫ টাকা,
সেখানে আপনি যদি দিল্লি বিমানবন্দরে যান মাত্র খরচ হবে আপনার প্রতি কেজিতে 6 টাকা। চিন্তা করছেন আমাদের এখানে এই জায়গাটাতে খরচ প্রায় 6 গুণ। তার সাথে দিল্লির বিমানবন্দরে অনেক দ্রুত সবকিছু ক্লিয়ার করা হয়, মাল খুব দ্রুত বিমানে উঠানো হয়, আর ঢাকা বিমানবন্দরে এই প্রসেসটা স্লো। যখন ধরেন আমাদের যখন হরতাল হতো অথবা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হতো, তারপর ওখানে একটা ব্যাকলগ হয়ে যেত আমাদের আমাদের বিমানবন্দরে অথবা পোর্টে, তখন যখন বাইরে রয়েছে তাড়াতাড়ি মাল শিপমেন্টের কথা বলতো, তখন আমরা যখন কলকাতা ইউজ করতাম। মানে বুঝতেছেন অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসার জন্য কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলকাতার বিমানবন্দর ব্যবহার করার অন্যতম কারণ উপর থেকে বায়াররা যখন প্রেসার দিত তাড়াতাড়ি মাল পাঠাও, তাড়াতাড়ি মাল পাঠাও। ঢাকার বিমানবন্দরে যখন ব্যাকলগ হয়ে থাকতো ওই চাহিদাটা পূরণ করার জন্য ব্যবসায়ীরা তখন কলকাতায় চলে যেত। কারণ নাম্বার 3, জ্বালানির খরচ। ঢাকা আর দিল্লির বিমানবন্দরের জেট ফুয়েল অর্থাৎ বিমানে যে জ্বালানিটা ইউজ করা হয় ওইখানে খরচের একটা বিশাল ব্যবধান আছে। ঢাকাতে প্রতি গ্যালনে এই জ্বালানির খরচ প্রায় 122 টাকা বেশি পড়ে। দিল্লির তুলনায় ঢাকাতে এই খরচ প্রায় 30% বেশি হয় জেট ফুয়েলের ক্ষেত্রে। আর কোন একটা এয়ারলাইনের অপারেটিং যে কস্ট আছে ওটা চালাইতে যে খরচ হয় তার 40% এই জেট ফুয়েলের পিছনেই খরচ হয়। এমনটাই বিমান বাংলাদেশের স্পোকসপারসন বুশরা ইসলাম বলতেছেন। এইগুলা ছাড়াও 4 নাম্বার রিজন, দ্য মেইন রিজন ফর ইউজিং কলকাতা ওয়াজ কলকাতা কিন্তু অলমোস্ট 25 to 30% চিপার থাকে। এখানে একটা রিজন ছিল, রিজনটা হলো যে আমাদের এখানে যে এয়ার ফ্রেট যেটা এটা নির্ধারণ করে এয়ারলাইন্সরা, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা রেগুলেটেড আবার। এয়ারলাইন্স গুলা অনেক সময় নিজেদের লাভের জন্য খরচ বেশি রাখে, যেটাকে হয়তো রেগুলেট বা পর্যবেক্ষণের ভিতরে রাখা যাইতো। যেই কাজটা ভারত করে সেইটা হয়তো বাংলাদেশে এতদিন পর্যন্ত সম্ভব হয় নাই। এতক্ষণ ধরে 4টা কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। বাংলাদেশ থেকে তৃতীয় কোনো একটা দেশে মাল পাঠানোতে কেন ব্যবসায়ীরা এতদিন পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দরের চাইতে ভারতের বিমানবন্দরগুলাকে ব্যবহার করা বেশি উপযোগী মনে করত, সস্তা মনে করত। এখন চলেন দেখি এই সমস্যার সমাধানগুলো আমাদের কি কি হইতে পারে। প্রথমে একটা জিনিস বলি, সবাই এক কথাই বলতেছে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে। এতে যে বাংলাদেশের একদম হাত পা ছড়াছড়ি করে কান্নাকাটি অবস্থা এইরকমটা একদমই না। বাংলাদেশ খুব সিস্টেমেটিক্যালি ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের পরবর্তী প্রভাবটা মোকাবেলা করতে পারবে। রয়টার্সের রেফারেন্স দিয়ে বলতেছি, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট রুবানা হক বলতেছেন এইটার প্রভাব হয়তো খুব বেশি হবে না। তৈরি পোশাক শিল্প খাত, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের জায়গা, বাংলাদেশ এখানে সব সময় ডিরেক্ট শিপিং কে প্রায়োরিটাইজ করছে। মানে ট্রান্সশিপমেন্টের তুলনায় ডিরেক্ট শিপিংটা বেশি হইছে। এই কারণেই এই ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাবটা হয়তো খুব মারাত্মকভাবে পড়বে না। একটা বড় স্বস্তির নিঃশ্বাস আমাদের জন্য হইতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এইখানে 3টা কারণ আছে। নাম্বার 1, এখন যে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 আছে, আপনারা যারা ঢাকা বিমানবন্দরে গেছেন তারা শিওর এই 2টা টার্মিনাল আপনারা দেখছেন। এইগুলোর কার্গো হ্যান্ডেল করার যে বার্ষিক সক্ষমতা এটা হচ্ছে প্রায় 2 লক্ষ টন। যখন টার্মিনাল 3 ওপেন করা হবে তখন এই 2 লক্ষ টনের সাথে আরো এক্সট্রা 3 লক্ষ টন ক্ষমতা যুক্ত হবে। মানে বছরে প্রায় টোটাল 5 লক্ষ টন কার্গো হ্যান্ডেল করার সক্ষমতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরই থাকবে। শুধু আরো তো বিমানবন্দর আছে বাংলাদেশে, একটু পরে কথা বলতেছি এগুলা নিয়ে। বুঝেন টার্মিনাল 3 চালু হইলে কত বড় একটা সুযোগ বাংলাদেশের সামনে আসবে। দ্বিতীয় কারণ হইতেছে এই টার্মিনাল 3 তে খুবই অ্যাডভান্সড লেভেলের কোল্ড স্টোরেজ সলিউশন আছে। আমরা যে বাংলায় হিমাগার বলি, যেই সব পণ্য পইচা যায়, খাবার দাবার জাতীয় জিনিস, ওইগুলাকে একটা বেশি সময় সংরক্ষণ করার জন্য বড় একটা কোল্ড স্টোরেজ দরকার হয়। মনে করেন আপনার বাসা বাড়ির সমান এত বড় একটা ফ্রিজ। টার্মিনাল 3 তে 3 ক্যাটাগরির এই ফ্যাসিলিটি থাকবে, যেটার জায়গা প্রায় 396.15 স্কয়ার মিটার আর ক্যাপাসিটি প্রায় 4000 টন। মনে করেন একদম ফ্রেশ ফল পাঠাতে চাই, ডক্টর ইউনূস তো আম কাঁঠাল এইগুলা পাঠাইতে চাইছেন চায়নাতে। মনে করেন আমি সবজি রপ্তানি করব, সি ফুড গুলা রপ্তানি করব, চিংড়ির মতন জিনিস, তখন এই যে এত বড় কোল্ড স্টোরেজ এইগুলো আমার কাজে লাগবে খুব। 3 নাম্বার কারণ, যেটা অনেক বড় একটা কারণ, টার্মিনাল 3 এর কার্গো কমপ্লেক্সটা হবে ফুললি অটোমেটেড। মানে মালপত্র স্ক্যান করা, সর্টিং করা, এগুলা ট্র্যাক করা, কোনটা কোন বিমানের মধ্যে যাইতেছে, এই সব কিছু ডিজিটাল হয়ে যাবে। একটার পর একটা কাজ অটোমেটিক্যালি সম্পন্ন হইতে থাকবে। এর মাধ্যমে মাল পাঠানোতে সময় যেটা লাগে সেটাও কমবে, সাথে যারা পাঠাইতেছে ওরা খুব শান্তি মতন এই মালটা যে ওই জায়গায় পৌঁছাবে এই ব্যাপারে খুব নিশ্চিন্ত থাকবে। যে 3rd টার্মিনালটা করা হচ্ছে এখানে যাতে এই লজিস্টিক্যাল সাপোর্টটা থাকে, যাতে আমাদের আর কলকাতায় না যেতে হয়। আপনারা জানেন আমাদের 3rd টার্মিনাল অচিরে হয়তো এটা চালু হয়ে যাবে, তখন এই ধরনের আর কনস্ট্যান্ট আমাদের থাকবে না।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 কিন্তু আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল 2023 সালের অক্টোবরের 7 তারিখ। এখনো এটা শেষ হওয়ার কিছু কাজ বাকি আছে। আশা করা হইতেছে এই বছর অর্থাৎ 2025 এর শেষ নাগাদ হয়তো টার্মিনাল 3 খুইলা দেওয়া হবে এন্ড এইটা পুরো দমে কাজ করবে। এইটা গেল ঢাকার বিমানবন্দরের কথা। এখন চলেন যাই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামী 27শে এপ্রিল গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকেই অর্থাৎ সিলেট থেকে স্পেনে যাবে একটা ফ্লাইট, যেখানে থাকবে 7 টন পণ্য। মানে এইটা যাইতেছে ইউরোপে। খেয়াল করেন এই ফ্লাইটটা যাইতেছে ইউরোপে, মানে ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট। এইটার আগে আমাদের দেশে এই যে কার্গো মালামাল পাঠানো, বিমানে করে মাল পাঠানো, এই সার্ভিসটা শুধুমাত্র ঢাকার বিমানবন্দরেই অ্যাভেলেবল ছিল। এখন এই যে সিলেটের বিমানবন্দরের মতন আমরা যদি অন্যান্য বিমানবন্দরগুলাকেও কার্গো পাঠানোর কাজে সক্ষম করে তুলতে পারি, এইটা বাংলাদেশকে অনেক দিক থেকে হেল্প করবে। এই ফ্যাসিলিটিগুলোর সক্ষমতা বাড়াইতে পারলে বাংলাদেশকে আর ভারতের দিকে মুখাপেক্ষী থাকতে হবেই না। এখন তো আর মুখাপেক্ষী থাকার প্রশ্ন নাই, ভারত তো বাতিলই করে দিছে। যেটা হয় আপনাকে ধরেন তুইলে যদি পানির মধ্যে ফেলাই দেওয়া হয়, আপনি তাহলে ঠিকই সাঁতার কাটা শিখবেন। বাংলাদেশ এখন সেই পানির মধ্যে সাঁতার কাটাটা শিখতেছে। আর এই কারণে রপ্তানি সংশ্লিষ্ট অনেকেই বলতেছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল করাটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি বা সুযোগ। এন্ড এইটা প্রমাণ করা, এইটা বোঝানোই আজকের এই পুরা ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল। যদি সামারি করি, বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুব বড় আহামরি কোনো ক্ষতি হয়ে যাইতেছে না ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করছে দেখা, বরং আমরা এই ক্ষেত্রে আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর একটা খুব বড় সুযোগ পাইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।